আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছিলে, চুপ করে আছো কেন বলো? সেন্টারে উপস্থিত সকলে জাবিয়ানের এমন রাগ দেখে অবাক হয়ে যায়। এক সময় এমন রাগী জাবিয়ানকে দেখে সকলের অভ্যাস থাকলেও সময়ের সাথে সাথে তারা ভুলে গিয়েছিল জাবিয়ান কতটা রাগী ও ভয়ঙ্কর। সন্তান হওয়ার পর জাবিয়ান ভুলেও কখনো তাদের সামনে রাগারাগি করতো না, তাই তার সন্তানেরা বাবার এমন রাগী সত্তার সাথে পরিচিত নয়। জাহান, জাহিন, হায়া তিনজনই বাবার এমন রাগ দেখে অবাক ও ভয় পেয়ে যায়। এরই মাঝে সকলকে শুনতে পায় এক নারী কণ্ঠস্বর। সে বলে, আপনার সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে মিস্টার তালুকদার। অন্ধকার ঘরে বসে আছে এক যুবক, হাতে তার এক রমণীর হাস্যোজ্জ্বল ছবি। যুবকটি এক ধ্যানে সে ছবিটার দিকে তাকিয়ে আছে, আর ক্ষণে ক্ষণে তার চোখ দিয়ে টপটপিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মাঝে মধ্যে আবার বিড়বিড় করে কিছু বলছে ও যুবকটি। সে ছবিটা একবার চুমু খাচ্ছে তো আরেকবার হাত বুলে দিচ্ছে, আবার বিড়বিড় করে কি যেন বলছে। এক কথায় নানা ধরনের পাগলামি করছে যুবকটি। তার এই পাগলামিরই মধ্যে রুমে প্রবেশ করে দুজন মাঝবয়সী নারী পুরুষ। নারীটির হাতে খাবারের ট্রে। পুরুষটি রুমে ঢুকে হাতড়ে হাতড়ে লাইট জ্বালায়। নিমিষেই আলোকিত হয়ে ওঠে তিমিরে ডুবে থাকা কক্ষটি। রুমটি আলোকিত হতে নারীটি বলে ওঠে, জাহান আব্বু, কই তুমি? হ্যাঁ, অন্ধকার রুমে পাগলেমি করাটা ছেলেটা আর কেউ না, জাহান তালুকদার। জাবিয়ান তালুকদার আর হারিয়ে মির্জার বড় ছেলে, যে কিনা তার প্রেয়সীকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছে। হারিয়ে ফেলেছে কেন বললাম? আচ্ছা, এ প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। জাবিয়ান আর হানিয়া রুমের এদিক সেদিক খুঁজে অবশেষে তারা জাহানকে পায় সোফার পেছনে। তারা চপল পায়ে সেদিকে হাঁটা দেয়। হানিয়া খাবারের ট্রেটা টি টেবিলের উপর রেখে ছেলেটির কাছে এগিয়ে যায়। জাহান হাঁটুতে মুখ গুজে কী সব যেন বলছে। তারা দুজন শুনতে পায় না তা। হানিয়া ছেলের এমন অবস্থা দেখে ভেঙে পড়তে চায়। কোনো মা কি ছেলের এমন দুরবস্থা দেখতে পারবে? পারবে না। হানিয়া পারছে না ছেলের এমন করুণ অবস্থা, কিন্তু সে ভেঙে পড়ে না। সে ভেঙে পড়লে তার ছেলে যে আরও ভেঙে পড়বে, সেই সাথে তার সাজানো গোছানো সংসারটাও। জাবিয়ান হানিয়া ছেলের পাশে বসে পড়ে। হানিয়া জাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আব্বু কি করছো এখানে? মায়ের আদর মাখা ডাকে জাহান সাড়া না দিয়ে পারে না। সে হাঁটু থেকে মুখ তুলে তার দিকে তাকায়। উস্কো খুস্কো চুল, বড় বড় দাড়ি, লাল লাল ফোড়া চোখে জাহানকে দেখে হানিয়ার বুকটা ধক করে ওঠে। সবসময় পরিপাটি হয়ে থাকা ছেলের এমন করুণ অবস্থা সে কিছুতেই মেনে নিতে পারছে না। জাহানের এমন মুখশ্রী দেখে হানিয়ার চোখে অশ্রুরে এসে ভিড় জমায়। হানিয়া অনেক কষ্টে অশ্রুগুলো গড়িয়ে পড়া থেকে বিরত থাকে। সে আঁচল উঠিয়ে জাহানের চোখ মুছিয়ে দিয়ে বলে, নিজের কি অবস্থা করেছো দেখছো একবার? এটা কি আমার সেই জাহান যে কিনা সকলের প্রতিকূল মুহূর্তেও ধৈর্য ধারণে করে বুদ্ধি খাটিয়ে কাজ করত? সেই জাহান আর এই জাহানের মধ্যে তো আমি আকাশ পাতাল দেখতে পারছি। তুমি কি বুঝতে পারছো তোমার এই অবস্থা দেখে আমরা দুজন কতটা কষ্ট পাচ্ছি? এমন করো না আব্বু, সন্তানের এমন অবস্থা দেখা কতটা কষ্টের তুমি তা হয়তো জানো না। কথাগুলো বলতে বলতে হানিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে অনেক চেষ্টা করেও সেগুলো আর আটকাতে পারে না। এদিকে মায়ের কথা আর চোখের পানি দেখে জাহানও নিজেকে আর আটকাতে পারে না। সে মায়ের কোলে মুখ গুজে হু হু করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব আম্মু বলো? নিজেকে আমি কিছুতেই সামলাতে পারছি না। ও কোথায় গেছে, কোথায় গেল? আমি তো ওকে কম ভালোবাসিনি, তাও কেন আরেকজনের কথায় প্রভাবিত হয়ে আমার ছেড়ে চলে গেল? ও তো জানতো আমি ওকে আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম, তাই ভালোবাসার এই দাম দিল। আম্মু, আম্মু ওকে আমার কাছে এনে দাও। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে ওকে ছাড়া। ও কেন আমার মতো করে ভালোবাসলো না কেন? সন্তানের এমন মন ভাঙা আর্তনাদে জাবিয়ান হানিয়ার হৃদয় কেঁপে ওঠে। জাবিয়ানের মনে পড়ে যায় আজ থেকে 27 বছর আগে তার করা পাগলামিগুলোর কথা। সেও তো তার প্রিয়সীকে হারিয়ে এমনভাবে তার বাবার বুকে পড়ে আবদার করছিল, তার বাবা যাতে তার প্রিয়সীকে খুঁজে এনে দেয়। আজ 27 বছর পর তার ছেলেও একইভাবে আবদার করছে। জাবিয়ান কোনোদিন নিজের স্বপ্নেও ভাবেনি তার কোনো সন্তান তারই মতো ভালোবাসার মানুষটিকে হারিয়ে এমন উন্মাদনা গ্রহণ করবে। জাবিয়ান বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। মনের গহীন থেকে কেউ একজন বলে উঠছে, তোর সন্তানের এই বেহাল
অবস্থার জন্য তুই একমাত্র দায়ী। জাডিয়ান, কেমন পিতা তুই? সন্তানের মনের খবর তো রাখিসই না, উল্টো তার কান্নার কারণ হয়ে দাঁড়াস। ধিক্কার তোকে জাডিয়ান, ধিক্কার। তুই সারা জীবন অন্যের কান্নার কারণ হয়েই আসলি। এসব উল্টাপাল্টা কথা ভেবে জাভিয়ানও ভেঙে পড়তে চায়। তার চোখের পানিও আজ বাঁধ ভেঙে গিয়েছে। নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে। সে যদি আরেকটু খোঁজ খবর নিত, ছেলের সাথে খোলাখুলি এই বিষয়ে কথা বলতো, তাহলে হয়তো তার সন্তান আজ এত কষ্ট পেত না। আপাত দৃষ্টিতে এই কথাগুলো সঠিক মনে হলেও কথাগুলো কি আসলে শতভাগ সঠিক আমি বলবো না, কারণ রাহাতদের সাথে জাভিয়ানদের আজকাল সম্পর্ক না, কিন্তু বলতে গেলে 3 যুগেরও অধিক সময় ধরে তার বিজনেস ও পারিবারিকভাবে পরিচিত। একটা সময় রাহাত কিন্তু জাভিয়ান হানিয়া অনেক সাহায্য করেছিল। অতীতে সেই সাহায্য আরও বিভিন্ন কারণে তারা রাহাতকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করত। এই বিশ্বাসকে পুঁজি করে রাহাত তাদের সাথে এমন জঘন্য একটা কাজ করে যা তারা কখনো ভাবতে পারেনি। এসব কথা হানিয়া জাভিয়ানকে বিগত কয়েকদিনে 1000 বার বলেছে, যখন কিনা জাভিয়ান জাহানের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে এসেছে। কিন্তু জাভিয়ান তো জাভিয়ানই, সে নিজেকে অযথা দোষারোপ করে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। জাভিয়ান জাহানের চুলগুলোর হাত বুলে দিতে দিতে বলে, আমি সরি বাবা, আমার জন্য আজ তোমায় এতটা কষ্ট পেতে হচ্ছে। বাবাকে ক্ষমা করে দিও সোনা। বাবার কথা শুনে জাহান মায়ের কোল থেকে মাথা তুলে আস্তে আস্তে নিজের চোখের পানি মুছে দিয়ে জাভিয়ানের চোখের পানিও মুছে দেয়। ভাঙা গলায় বলে, তুমি নিজেকে শুধু শুধু দোষ দিচ্ছ কেন বাবা? তুমি তো রাহার আঙ্কেলের বিশ্বাস করেই আমার সারপ্রাইজ দিতে গিয়েছিলে, কিন্তু রাহার আঙ্কেল তোমার ধোঁকা দিল। প্লিজ বাবা, নিজেকে অযথা ব্লেম করো না। আসলে আমি ভালো তো বাসলাম ঠিকই, কিন্তু সেই ভালোবাসার কোনো জোর ছিল না হয়তো, যার কারণে একটা দমকা হাওয়া সব উড়িয়ে নিয়ে গেল। কথাগুলো বলতে বলতে জাহানের চোখ দিয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ে। জাভিয়ান ছেলের চোখ মুছিয়ে দিয়ে বলে, হুম, তোমার ভালোবাসায় অবশ্যই জোর আছে। তালুকদাররা আর যাই হোক, কাউকে ভালোবাসলে নিজের সবটা দিয়ে বাসে। তোমার চোখের সামনে সেই উদাহরণ আছে। আর এটা একটা পরীক্ষা মাত্র বাবা, তোমার ধৈর্যের পরীক্ষা। উপরওয়ালা দেখতে চাইছেন তুমি কি আসলেই তার উপর ভরসা করে ধৈর্য রাখতে পারো কিনা। কিন্তু তুমি করছোটা কি? অধৈর্য হয়ে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছো। এমনটা করলে কি তুমি পরীক্ষায় পাশ করবে? না, বরং বাজেভাবে ফেল করবে। আমার জাহান আজ পর্যন্ত কোনো পরীক্ষায় ফেল করেনি। জাহান ছলছল চোখে বাচ্চাদের মতো করে বলে, আমি কি করব তাহলে বাবা? আমি মানতে পারছি না মেহেরিমা অন্য একজনের প্ররোচনায় আমায় ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে সেটাও তো জানি না। ও যে কেউ নেই বাবা, একা একটা মেয়ে কোথায় থাকছে, কিভাবে থাকছে, কি করছে আমি কিচ্ছু জানি না। ও তো জানতো আমি ওর ভালোবাসায় কতটা দুর্বল হয়ে পড়ছি, তাও এমনটা করলো আমার সাথে। তোমার ভালোবাসাকে নিজের দুর্বলতা না বানিয়ে নিজের শক্তিতে রূপান্তর করো। যেভাবে এভাবে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে না নিয়ে মেহেরিমা মামুনিকে খোঁজার চেষ্টা করো। তোমার এসব প্রশ্ন আমাদের না করে তাকে খুঁজে বের করে তার থেকেই জানতে চাও। তুমি তো বুঝতেই পারছো, তাকে রাহাত বাজেভাবে ব্রেন ওয়াশ করেছে। ছোট্ট মানুষ, বুঝতে পারেনি কোনটা ভুল আর কোনটা সঠিক। তুমি তো বললে ওর কেউ নেই। বাচ্চা মেয়েটা হয়তো কারোর সাথে এই বিষয়ে পরামর্শ নিতে পারেনি, করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তোমার উচিত তাকে খুঁজে বের করে তার ভুলগুলো সংশোধন করে দেওয়া। জাহান মন দিয়ে বাবার কথাগুলো শোনে, মাথা ঠান্ডা করে ভেবে দেখে, আসলেই তো মেহেরিমা বরাবরই ঠান্ডা ও লাজুক স্বভাবের একটা মেয়ে। তাকে যে যা বোঝার সে মুখ গুজে তাই বিশ্বাস করে ফেলে, আর খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলে। মেয়েটা হাতে পায়ে বড় হলেও বলতে গেলে চলে অন্যের কথায়। তার এই স্বভাবটারই ফায়দা নিয়েছে রাহাত। জাভিয়ান জাহানকে সোফার পেছন থেকে নিয়ে এসে বেডে বসিয়ে দেয়। হানিয়ে ওয়াশরুমে গিয়ে মগে করে পানি এনে তাতে টাওয়াল ভিজিয়ে জাহানের মুখ হাত ভালো করে মুছে দেয় ভেজা টাওয়াল দিয়ে। তারপর খাবারের প্লেট নিয়ে তার সামনে বসে খাইয়ে দিতে থাকে। জাহান বিনা বাক্যে মায়ের হাতেই খেয়ে নেয়। রাত অনেক খাওয়ায় হানিয়া জাভিয়ান জাহানকে শুয়ে দিয়ে ঘুমাতে বলে চলে যায়।
শরীর ও মস্তিষ্ক ক্লান্ত থাকায় কয়েকদিনের নির্ঘুম জাহান আজ না পারতেই ঘুমিয়ে পড়ে। রাত এখন প্রায় 2টো। আবছা আলোয় ঢেকে থাকা রুমটিতে শুয়ে আছে একজোড়া নবদম্পতি। নবদম্পতি হলো তারা অন্যান্য সব নবদম্পতি থেকে ভিন্নতা অবলম্বন করা হয়েছে। তাদের দুজনের মধ্যে একজন অবস্থান করছে বেডে, তো আরেকজন অবস্থান করছে কাউচে। কেন? কারণ বিয়েটা যে নিতান্তই অ্যাক্সিডেন্টলি হয়েছে। আফিফ কাউচ থেকে উঠে বসে, চোখ উঠে বিছানায় শুয়ে থাকা তার নববধূকে দেখে। 3জন অনায়াসে ঘুমাতে পারবে এমন একটা বেডটায় মেয়েটা কোনায় এসে শুয়েছে। তাকে দেখে যে কেউ বলে দিবে সে যে কোনো সময় পড়ে গিয়ে জবরদস্ত একটা ব্যথা পাওয়ার সম্ভাবনা শতভাগ। আফিফ একটা দীর্ঘশ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। আলতো হাতে সে তার নববধূকে বেডের মাঝামাঝি শুয়ে দেয়। যখন সে তাকে শুয়ে দিয়ে চলে আসতে নিবে, তখনই রমণীটি আফিফের এক হাত শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড়িয়ে কিছু বলতে শুরু করে। আফিফ তার কানটা তার বধূর দিকে এগিয়ে নিয়ে যায়। সে কি বলছে তা শোনার জন্য। মেয়েটি বলছে, আপনি আমায় কেন ভালোবাসলেন না জাহান? কেন? আমি তো আপনাকে ছাড়া আর কারোর কথা ভাবতেও পারছি না। কারণ না, কি আছে ওই মেহরিমার মধ্যে যা আমার মধ্যে নেই? এরপর আরও কিছুক্ষণ বিড়বিড়িয়ে কথা বলতে বলতে একসময় রমণীটি চুপ হয়ে যায়। আফিফকে আঁকড়ে ধরা হাতটাও ঢিলে হয়ে যায়। আফিফ খুব সাবধানে তার হাত ছাড়িয়ে নিয়ে রাহার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে চলে যায় ব্যালকনিতে। হ্যাঁ, রাহাই আফিফের বউ, যার সাথে বিয়ের দিন অনাকাঙ্ক্ষিতভাবে আফিফের বিয়ে হয়। আফিফ ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। গভীর রাতের হালকা ঠান্ডা বাতাসে তার ভেতরের সব অস্থিরতা যেন দূর হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতেই গত কয়েকদিনের মতো আজও তার চোখের সামনে ভেসে ওঠে তার জীবনের অনাকাঙ্ক্ষিত সেই দিনটির ঘটনা। ফ্ল্যাশব্যাক। সকলে নারী কণ্ঠটির দিকে ফিরে তাকালে দেখতে পায় সে আর কেউ না, মুনতাহা চৌধুরী, ওয়াইফ অফ রাহাত চৌধুরী। মুনতাহা হেঁটে স্টেজে উঠে আসে। জাবিয়ানদের সামনে দাঁড়িয়ে কিছুটা চাপা গলায় বলে, আমি আপনার সবটা খুলে বলছি, কিন্তু সেটা একান্ত ব্যক্তিগতভাবে। এখানে প্রেস মিডিয়ার অনেক লোক আছে, আমার হাজব্যান্ড ও আপনার বিজনেস পার্টনাররা আছে, তাদের সাথে আমি এইসব বলতে চাইছি না। আমার অনুরোধ, আপনারা হয় একটু আলাদা প্লেসে আসুন, না হয় ওনাদের খাবার খেতে পাঠিয়ে দিন। এসব কথা বাইরের লোকের সামনে বললে আমার হাজব্যান্ডের পাশাপাশি আপনাদেরও সম্মান নষ্ট হবে। জাবিয়ান রেগে বলে, যেখানে আমার পরিবারের সুখের বিষয়ে কথা হচ্ছে সেখানে আমি জারিয়ান তালুকদার কারো তোয়াক্কা করি না। মুনতাহা এবার খানিকটা অনুরোধ করেই বলে, প্লিজ মিস্টার তালুকদার, আমি জানি আমার স্বামী অপরাধ করেছে, এটা হয়তো ক্ষমারও যোগ্য না, কিন্তু আমি স্ত্রী হয়ে তাকে এমন ভরা সমাজে অপমান করতে পারবো না। আর আপনারও তো সত্যি জানতে চান, তাই আমার অনুরোধ, আপনার হলটা কিছু সময়ের জন্য খালি করানোর ব্যবস্থা করেন। মুনতাহার অনুনয় করে বলে কথাটা জাবিয়ান ফেলতে পারে না। সে অ্যানাউন্সমেন্ট করে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বিয়েটা হচ্ছে। একটু ভুল বোঝাবুঝি হয়েছে তাদের মধ্যে, সেটা তারা ব্যক্তিগতভাবে সমাধান করতে চায়। গেস্টরা যেন ততক্ষণে খাবারের পর্বও সেরে ফেলে। আবরার আর আয়মান দায়িত্ব নেয় গেস্টদের খাবারের। তারা দুজন মিলে গেস্টদের নিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে হলটা খালি হয়ে যায়। এবার জাবিয়ান বলে, বলুন মিসেস চৌধুরী, আপনার হাজবেন্ড কেন আমাদের এমন ধোঁকা দিল? রীতি চেয়েও অন্ধ হয়ে এমনটা করেছেন। মানে খোলাসা করে বলেন একটু। আমার হাজবেন্ড আমাদের মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ছোট থেকে তার সব ছোট বড় ভালো খারাপ আবদার মেনে এসেছে। সে এইসব নিজের ভালোবাসা জাহির করার একটা মাধ্যমে মনে করলেও সে হয়তো ভাবতে পারেনি এতে মেয়েটা কতটা বিগড়ে যাচ্ছে। কিছুদিন আগে হঠাৎ রাহার নাওয়া খাওয়া অফ করে নিজের ঘর বন্দি করে নেয়। একদিন তো এমন অসুস্থ হয়ে পড়েছিল, আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। এরপর ওদের বাবা মেয়ের মধ্যে কি কথা হয় জানি না। গত সপ্তাহে আমায় রাহার বাবা রাহার বিয়ের কথা জানায়। সে জানায় জাহানকে নাকি রাহার পছন্দ করে, তাই আপনারা বন্ধুত্বটা আরও পাকাপোক্ত করতে সে তাদের দুজনের বিয়ে দিতে চায়। আমি তো জানতাম ছেলে হিসেবে জাহানের চেয়ে ভালো ছেলে আমার হয়তো দুটো পাবো না। তার কথা মেনে নিয়ে আমি বিয়ের প্রস্তুতি শুরু করি, কিন্তু তার এই কাজের পেছনে যে কতটা ঘৃণ্য এক সত্য লুকিয়ে আছে তা আমি জানতে পারি কাল যখন কিনা সবটা আমার হাতের বাইরে চলে গিয়েছিল। সবাই অবাক হয়ে মুনতাহার কথা শুনতে থাকে।
এরই মাঝে আয়মান আর আবরার এসে পড়ে গেস্টের ওখান থেকে। তারা সবাই খাচ্ছে। মুনতাহা আবার বলা শুরু করে। কাল রাতে আমি রাহার কাছে ঘুমাতে গেলে দরজার সামনে শুনতে পাই ও ওর বান্ধবীকে বলছে রাহাত কিভাবে মেহরিমাকে জাহানের থেকে দূরে করেছে। মেহরিমা নাকি এতিম মেয়ে। এই কথাটাকে কেন্দ্র করে সে মেহরিমাকে বুঝিয়েছে এমন প্রীত পরিচয়হীন মেয়ের সাথে জাহানের মতো একজন বিজনেসম্যানের ছেলেকে মানায় না। রাহাত মেহরিমাকে তাদের আর্থিক অবস্থাটাও খুবই সূক্ষ্মভাবে বুঝিয়ে দেয়। মেয়েটা নাকি একটু বোকাশোকা টাইপের। কয়েকদিন ক্রমাগত এসব বুঝিয়ে রাহাত তার মাথাটা বেশ ভালোভাবেই ওয়াশ করে ফেলে, যার কারণে আজ মেহরিমের জায়গায় রাহার বসে আছেন। আর হ্যাঁ, রাহা তার বাবাকে এটাও জানায় যে জাহান আর মেহরিমার সম্পর্কের কথা নাকি আপনারা জানেন না। সে এটারই ফায়দা নেয়। সে আপনার কাছে এসে হয়তো বলেছে রাহা আর জাহান রিলেশনে আছে কি। জাহান লজ্জায় এই কথাটা বলতেও পারছে না আপনাদের, তাই তো মিস্টার তালুকদার? প্রশ্ন যেই জাভিয়ানকে করে মুনতাহা। জাভিয়ান মাথা নাড়িয়ে তার কথায় সম্মতি দেয়। মুনতাহার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। ভালোবাসা ভালো, তাই বলে অন্ধ ভালোবাসা ভালো নয়। রাহাত যেটা করে সেটা মূলত অপরাধ বলা চলে। সব শুনে জাহান তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। মেহরিমা না হলে কেউ আসবে না এই জাহান তালুকদারের জীবনে। তুমি বলো বাবা, মনের একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা যায়? হ্যাঁ, করা যায় হয়তো, কিন্তু সুখী হওয়া যায় না। জাভিয়ান জাহানের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না বাবা, তোমায় এই বিয়েটা করতে হবে না। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার বিয়ে হবে। জাহান জাবিনের কথা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরে। উচ্ছ্বাসিত গলায় বলে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ আমার বোঝার জন্য। তোমরা থাকো, আমি এখনই যে মেহুকে নিয়ে আসছি। জাহান জাবিয়ানকে ছেড়ে ছুট লাগায় মেহেরিমাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। এরই মাঝে তার পথ আটকে দাঁড়ায় রাহাত। এত সবের পরও রাহাত জাহানের কাছে এসে বলে, বাবা, আমার মেয়েটা তোমায় ভীষণ ভালোবাসে, প্লিজ ওকে ফিরিয়ে দিও না। ও তোমার মন মতো হয়ে চলবে। আমার মেয়েটার বিয়ে ভেঙে দিও না বাবা। তুমি তো একবার দেখেছই বিয়ের আশারে বিয়ে না হওয়া মেয়ের অবস্থা সমাজে কেমন। আমার মেয়ের সাথে এমনটা করো না, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। জাহান বলে, আঙ্কেল, আমি একজনকে ভালোবাসি। আজ যদি আপনি এমনটা না করতেন, তার সাথেই আমার বিয়ে হতো। আমি রাহা আর হায়াকে সবসময় একই নজরে দেখেছি। মনে প্রাণে একজনকে ভালোবাসায় আরেকজনকে আমি কি করে বিয়ে করব বলেন? এতে আমি বা আপনার মেয়ে কেউ সুখী হতে পারবো? তাহলে আমার মেয়ের অবস্থাটাও যে হায়ার মতো হবে। আমার মেয়ে সব সহ্য করতে পারবে না বাবা। কথাগুলো বলতে বলতে রাহাত ঝরঝরিয়ে কেটে দেয়। পুরুষ মানুষ হয়েও আজ রাহাত এতগুলো মানুষের সামনে নিজের চোখের পানি ফেলতে লজ্জা পাচ্ছে না। উপস্থিত সকলেরই খারাপ লাগে তার কান্না দেখে। তখনই আফিফ বলে ওঠে, আপনাদের সম্মতি থাকলে আমি রাহাকে বিয়ে করব। উপস্থিত সকলে ভীষণভাবে চমকে যায়, এমনকি আদিয়াত আফরাও। আফরা আফিফের কাছে এসে বলে, কি বলছিস তুই? ও জাহানকে ভালোবাসে? তোর সাথে ওর বিয়ে হলে তুই সুখী হতে পারবি না। বাচ্চাদের মতো কথা বলিস না। আমি রাহাকে বাধ্য করব আমার ভালোবাসাতে। আমি ওনার ভালোবাসা হাসিল করে নিব আম্মু। ভীষণ কনফিডেন্সের সাথে কথাগুলো বলে আফিফ। সকলে বিভিন্নভাবে আফিফকে বোঝায়। আফিফও তাদের নিজের যুক্তিগুলো দিয়ে মুখ বন্ধ করে দেয়। জাহান রাহাতকে বলে, আঙ্কেল, রাহার জন্য আফিস ভাইয়ার থেকে ভালো ছেলে আপনি হয়তো পাবেন না। সে আশিয়ান ভাইয়ের বন্ধু হলেও আমাদের সাথেও তার ভালোই বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই বলতে পারছি কথাগুলো। আর মেহরিমা যদি আমার জীবনে না আসতো, তাহলে আমি হয়তো রাহার সম্পর্কই ভেবে দেখতাম কি এই জীবনে আমি মেহরিমা ব্যতীত আর কেউকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে ভাবতে পারবো না। এখন আপনারা ভেবে দেখেন কি করবেন। আমি আছি। ফ্ল্যাশব্যাক এন্ড। সেদিন জাহান আর হায়া মেহরিমার হোস্টেলে গিয়ে জানতে পারে মেহরিমা গত 4 দিন আগে হোস্টেল ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না। যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গিয়েছে তার রুমমেটকে, যদি হায়া বা জাহান তার খোঁজ নিতে আসে তাহলে যেন চিঠিটা দেয়। চিঠিটা লেখা ছিল,
আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা দেখুন জাহান, আমি আপনার যোগ্য নই। যে যোগ্য তার কাছে রেখে গেলাম। দোয়া করি সুখের সংসার হোক আপনাদের। জাহান চিঠিটা পড়ে ভীষণ ভেঙে পড়ে। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও মেহরিমাকে পাওয়া যায় না। জাবিয়ান তার সব সোর্স লাগিয়ে দেয় মেহরিমাকে খুঁজতে, কিন্তু ফলাফল শূন্য। আজ 14 দিন হতে চলেছে মেহরিমার নিখোঁজের। এদিকে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় জাবিয়ানের দিকে ঘুরে অভ্যাসবশত শরীর হাত রাখে হানিয়া, কিন্তু জাবিয়ানের শরীরে স্পর্শ পায় না। ঘুমটা হালকা হয়ে যায় কিন্তু পুরোপুরি ছাড়ে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।